জি, দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষে সাম্প্রতিক শুভেচ্ছা জানাচ্ছি। জেএনজি আন্দোলন দেশে দেশে, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এরপর আমরা ভারতে দেখতে পাচ্ছি। ভারতে লক্ষ লক্ষ স্টুডেন্ট রাজপথে আছে। জেএনজির আন্দোলন আর রাজনৈতিক শক্তি এক জায়গায় হয়েছে। এবার কি জেএনজি ভারতের আন্দোলনের পরিণতি কোন দিকে যেতে পারে, অধ্যাপক আব্দুল্লাহ সাকি? অসংখ্য ধন্যবাদ। মোদির বাসভবনের সামনে বিক্ষোভ। আমরা জি। আশা করতেছি জেএনজি আন্দোলনের ফলে ভারত সেভেন সিস্টারকে ভেঙে দিবে, চুরমার করে দেবে এবং ভারতের শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ জানাতে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান শুরু করেন। 3.5 ঘন্টার পর পুলিশ তার জোর করে তাড়িয়ে সরিয়ে দেয় এবং বাস বোঝাই করে নেতাদের নিয়ে যাওয়া হয় এবং জবরদস্তি করে নিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তখন 2 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বাংলাদেশের মতো ভারতে, আমরা আশা করতেছি ভারতেরও মোদির পতন সামনে নিশ্চিত হবে এবং মোদির এই পতনের মধ্য দিয়ে যেভাবে তারা আমাদের দেশের মানে ভারতের ছাত্ররাও বাংলাদেশের জিএনজি স্টুডেন্টদের মতো, যেমন এই যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে দুর্নীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা এই আন্দোলন শুরু করেন। এটা একটা মাত্র একটা উছিলা আর কি। এই উছিলার মাধ্যমে ছাত্র সমাজ গত সোমবার থেকে সংসদ ভবন অভিমুখে এবং দিল্লির পুলিশ তাদের বেদর লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে সেই প্রতিবাদে আন্দোলনের দাবিতে গতকাল রাহুল গান্ধী বিরোধী দলের নেতারা স্পিকার এবং বিড়ালার সঙ্গে দেখা করেন, কিন্তু কোনো আশ্বাস না পাওয়ায় বিকেলে আচমকা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারা ধরলার অবস্থান কর্মসূচি বসেন। এরপর রাহুল গান্ধীর কয়েকটি বার্তা দেন যে এক্স হ্যান্ডেল এবং একটিতে বলেন, পুলিশের অত্যাচারের জবাব চাইতে এসেছি, এই সরকারের কোনো দায় নিতে চাই না এবং সংসদে আলোচনা চাই না। দেশের খুব সম্প্রদায়ের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত। অন্য এক বার্তায় রাহুল গান্ধী বলেন, ছাত্রদের উপর আক্রমণের প্রতিটি ভারতীয় পরিবারকে আক্রমণের সামিল। প্রধানমন্ত্রী মনে করেন কোনো জবাবদিহিতা না করেই পার পেয়ে যাবেন। এবার তা হবে না। এই বার্তায় দেশপ্রেমিক প্রতিটি পরিবারের ধারণায় সামিল হওয়ার অনুরোধ জানিয়ে রাহুল গান্ধী বলেন, ছাত্রদের আওয়াজ বিফলে যাবে না। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী গতকাল সংসদ ভবন থেকে যান এবং রামমোহন লোহিয়া হাসপাতালে পুলিশের হামলায় আহত ছাত্রছাত্রীদের দেখতে সেখানে থেকে ফিরে তারা খাগড়ে বাড়ি যান। সেখানে ঠিক নয়, তারা সদলে 7 থেকে কল্যাণ মর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্নায় বসেন। সেই অনুযায়ী বেলা 3:30টায় তারা অবস্থান শুরু করেন এবং পুলিশ নিরাপত্তাহীনতার হকচকিত করে কিন্তু সময়ের মধ্যে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী সচিবালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং রাহুলের সঙ্গে জিতেন্দ্র সিং কিছুক্ষণ কথা বললেও দেখা যায় যে এরপর তারা চলে যান। ইতিমধ্যেই ধরনার ভিড় বাড়তে থাকে। কেরলম এবং কন্টার্ক কন্টার্কের দুটো কংগ্রেসেই মুখ্যমন্ত্রী যথাক্রমে বিডি সতীশ সতীশন এবং ডিকে শিবকুলার, ডিকে বেণুগোপাল, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং জি। আন্দোলনকারী কর্মী যুগেন্দ্র যাদব সহ সব ধরনাস্থলে চলে আসেন এবং কংগ্রেসের নেতা কর্মীদের সরকার সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা 6টার দিকে জিতেন্দ্র সিং গণমাধ্যমকে জানান যে রাহুল গান্ধীর দাবি ছিল সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করতে, সরকার তা মেনে নিয়েছেন। তাকে বলা হয় যে সরকার আজ বুধবার আলোচনার প্রস্তুত, কিন্তু তারপরও রাহুল মন বদলান কিন্তু তিনি বলেন শুধু আলোচনা নয়, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি মানতে রাজি হননি। এরপর ঠিক হয় জোর করে তাদের সরিয়ে দেওয়া
দিল্লির পুলিশ সেটাই করে এবং সন্ধ্যা 7টা থেকে রাহুল প্রিয়াঙ্কা সহ সব নেতাকে জবরদস্তি করে বাসে তুলে নিয়ে যাওয়া শুরু করেন। রাহুলকে মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। 10-12 জন পুলিশ তাকে জবরদস্তি করে উঠিয়ে নিয়ে বাসে তুলেন এবং জবরদস্তির সময় রাহুলের নাকে রক্ত পড়তে থাকে। পরে রাহুল গান্ধী সহ আটক নেতাদের একটি দলকে বাসে করে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে রাহুল গান্ধী চলে যায় আর প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন নেতাকে নেওয়া হয় দিল্লির মন্দির মার্গ থানায়। এবং ঘটনার পর কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ওই থানায় ছুটে যান এবং রাত 9টা নাগাদ প্রিয়াঙ্কা গান্ধীও মুক্তি পান। এবং ককরোচের আন্দোলন চলছে, এইভাবে ককরোচের আন্দোলন চলছে। ভারত মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টি সিজেপি 2 মাস ধরে আন্দোলন করছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে। প্রথমে দিল্লি, তারপর দেশের নানা শহরে তারা বিক্ষোভ দেখিয়েছে। আহ, প্রায় 1 মাস আগে তারা দিল্লিতে নতুন করে ধারণা কর্মসূচি নেয় এবং 24 দিন আগে সে অবস্থান আন্দোলন শুরু করলে লাদাখের শিক্ষাবিদ এবং পরিবেশ আন্দোলনকারী ম্যাকসাইসাই পুরস্কার প্রাপ্ত সোনম ওয়াংচুং ছাত্রদের সমর্থনে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। 20 জুলাই সংসদের অধিবেশন এবং সিজেপি নেতারা আগেই জানিয়েছিলেন শুরুর দিনে তারা সংসদ ভবন অভিযান করবে। তার ঠিক 2 দিন আগে দিল্লি পুলিশ যন্ত্রমন্ত্রে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ থেকে দূর করে দিয়ে নিয়ে যান সুনাম ওয়াংচুকে ভর্তির জন্য হাসপাতালে। এবং পুলিশ ভেবেছিলেন এতে শিক্ষার্থীরা দমন হবে, কিন্তু দেখা গেল সোমবার হাজার হাজার ছাত্রছাত্রী সাধারণ মানুষ সংসদ ভবন অভিমুখে কর্মসূচি সামিল হয়। এতে বিপুল মানুষ অন্তত 50,000। আমরা দেখতে পেয়েছি আবু সাইদের মতো ওই দেশেও একটা লোক এভাবে বলছে আমাকে মেরে ফেলো, আমি তবু আন্দোলন থামবো না, এরকম ভাবে তারা মানে প্রতিহত করতে চেয়েছিল। পুলিশ অনুমান অন্তত 50,000 সব বাধা পেরিয়ে সংসদের দিকে যাত্রা শুরু করে। তার ভাবা তা ভাবা যায়নি পুলিশ এবং প্রশাসন এই ব্যর্থতার চাপা দিতে ছাত্রছাত্রীদের উপর লাঠিপেটা করে কাঁদানো গ্যাস ছুড়ে দুই পক্ষে লড়াই শুরু হয় এবং শতাধিক ছাত্রছাত্রী আহত হয়। রাহুল প্রিয়াঙ্কা অরবিন্দ কেজরিওয়ালা সহ আম আদমি পার্টির নেতারা হাসপাতালে গিয়ে আহত ছাত্রছাত্রীদের দেখে আসেন। দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও প্রায় 1 মাস ছাত্রদের সঙ্গে আন্দোলনের প্রয়োজন বোধ করেনি সরকার। সোমবার 2 ছাত্র নেতার সঙ্গে দেখা করেন নাড্ডা এবং সিজেপি নেতারা তাকে 3টি দাবি সংবিধিত এক স্মারকলিপি দেন। তাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং সুমন ওয়াংচুকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী 20 ছাত্রছাত্রীর পরিবারকে 1 কোটি রুপি দেওয়ার দাবি জানানো হয়। এবং সিজেপি নেতারা গতকাল সরকার একটি দাবিও মেনে নেননি। যদিও গতকাল দিল্লি হাইকোর্টে নির্দেশ দেন সুমন ওয়াংচুং অধিকার আছে যে পছন্দের হাসপাতাল চিকিৎসা করানোর, সেই অনুযায়ী বিকেলে তার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রী গীতাঞ্জলি জানান সুমন অনশন প্রত্যাহার করেছেন না। সোমবার ঘটনার পর দিল্লির পুলিশ যন্তর মন্তরে ধারণা মঞ্চে ভেঙে দিয়েছেন, কিন্তু ছাত্র নেতারা গতকাল সকালে নতুন করে সেখানে অবস্থান শুরু করেন। তবে সিজেপি নেতা অভিজিৎ অভিজিৎ দীপকে জানান তারা সংসদ ভবন অভিমুখে যাত্রার ডাক এখন অর্থ দেবেন না, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালানো হবে। কয়েকদিন ধরে এই সব বিদেশি দল আন্দোলনে সমর্থন দিয়েছে, তাই সেভাবে বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছিল ভারতেরও সেম অবস্থা শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি মোদি সংসদ ভবন থেকে পিছন দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছে। এভাবে যেভাবে শুরু হয়েছে আমি আশা করি ভারতেও 7 সিস্টার সব ভেঙে যাবে এবং তারা এই ছাত্রদের জয় হবে, বাংলাদেশের মতো তাদেরও জয় নিশ্চিত। তো আমরা আশা করব এই জিএনজি যেভাবে এগিয়ে যাচ্ছে, ভারতের এই মোদি যদি তার সঠিক লাইনে না আসে তা আমাদের এই ফেসিস্ট সরকারের মতোই তারাও হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সাথী ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকে অধ্যাপক সিম আব্দুল্লাহ সাকি, মানবাধিকার ব্যক্তিত্ব। দর্শকবৃন্দ, বিশেষটা হলো ওই যে
একটা দেশে মানচিত্র থাকে, জনসমষ্টি থাকে এবং তাদের রাজনৈতিক নাগরিকদের রাজনৈতিক অধিকারে মূল্যায়ন করেন না এবং ছাত্র সমাজকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তাদের অধিকারকে তোয়াক্কা না করে, মূল্যায়ন না করে পথে হেঁটেছেন। এই ছাত্রদের অধিকারের বিপরীত খাতার পরিণামটা কি হয়েছে, নেপালে কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে, সরকার কিন্তু তার ক্ষমতার মসনদ হয়েছে। এই বিষয়ে কথা বলবার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? এবং শহীদুল ইসলাম দুলদুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার এই যে তারুণ্যের শক্তি, ছাত্র শক্তি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, নজরুল বলেছেন, এই শক্তিকে যখনই ক্ষমতার থেকে তাদেরকে অবমূল্যায়ন করা হয়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এবং তারা যে একসময় এই তেলপকা রূপী ছাত্ররা একসময় রাষ্ট্রীয় ক্ষমতা প্রাসাদকে তছনছ করে তাকে বিতাড়িত করে নির্বাসনে পাঠান। এটা আপনি দিল্লিতে, নেপালে দেখেছেন, শ্রীলঙ্কা দেখেছেন, বাংলাদেশে, এবং ভারতও সেই দিকে যাচ্ছে, কারণ ভারতের ছাত্রদের শক্তির সাথে রাজনৈতিক শক্তি সেখানে এক হয়ে গেছে। তাহলে ভারত থেকে মোদী সরকারের পরিণতি কি মানে এবার পতনের দিকে যাবে মনে হয় আপনার, জনাব শহীদুল ইসলাম দুলদুল? ধন্যবাদ। জটিল প্রশ্ন। তারপরও একটু সকলে আলোচনার প্রেক্ষিতে এবং পত্রপত্রিকা, মিডিয়া চ্যানেলের বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে হয়। প্রথমে বলতে হচ্ছে, আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দুর্বল এবং হতাশ হতে পারে না। অতএব প্রত্যেক দেশের তরুণ, যুব সমাজ এবং ছাত্র সমাজ তারা এখন ডিজিটাল যুগের সন্তান, এরা অনেক স্মার্ট, আগেকার তুলনায় এখন তারা অনেক ফাস্ট। অতএব তাদের মধ্যে সচেতনতা বোধ এবং ন্যায় পরায়ণ, অন্যায় ন্যায় সব তারা অনেক অংশে, আমি মনে করি একজন শিশুর থেকে, একজন কিশোর থেকে, একজন বিদ্যুৎ থেকে তারা অনেক বেশি বুঝে। যেহেতু এদের মধ্যে শিক্ষার আলো অনেকটাই ঢুকে গেছে, যেহেতু এরা এখন ক্লাস 5 এর ছাত্র নয়, ক্লাস 6 এর ছাত্র নয়, অধিকাংশ হচ্ছে স্কুলের উচ্চ ক্লাসের এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। সুতরাং তাদের মধ্যে যত সচেতনতা এবং শিক্ষার আলো জড়িয়ে আছে, অতএব তারা ভালো মন্দ বুঝে। সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই জাতির প্রধান চালিকা শক্তিগুলিকে যে সরকার কর্তৃক যেভাবে অবিচার অন্যায় করা হচ্ছে, সেটাকে রুখে দাঁড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে সহায়তা করে যাচ্ছে। এরপরও কিন্তু তারা তাদের আন্দোলনে অটল, এবং সরকার এবং প্রশাসন তারাও কিন্তু তাদের একাকিচিত্ত এবং তাদের একগুঁয়েমি স্বভাব দিয়ে এই তরুণ এবং যুবদের উপর একটা, আমার মনে হয়, স্টিমুলার চালানো হচ্ছে। এখানে উচিত যে একটি বার অন্তত পক্ষে প্রশাসন চিন্তা করা উচিত, যেহেতু এরা তরুণ এবং যুব, তাদেরকে তাদের চঞ্চলতা, আবেগ এবং তাদের আত্মবিশ্বাস, তাদের পারস্পরিক বিশ্বাস এবং সৎ সাহস, যেখানে সচেতনতার মধ্যে দিয়ে আন্দোলন তারা এখনো পর্যন্ত দীর্ঘদিন ধরে অটল। অতএব প্রশাসন এবং তথা বর্তমান সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং যথাযথ রাষ্ট্রপ্রধানরা এদেরকে নিয়ে একটি সুচিন্তিত ভাবে সুন্দর পরিবেশ নিয়ে বসে এটাকে একটা সুরাহার পথ ছিল। কিন্তু বর্তমানে আজকের যে নিউজ, যেই অবস্থা দেখলাম, যে এখানে সুরাহার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের মনে হচ্ছে কেমন জানি যে বর্তমান যে সরকার ওখানে আছেন, তাদের মধ্যে হয়তো একটা নিজেদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় টুমুর এখানে একটা পরিবর্তন হয়তো বা লক্ষণীয় মনে হচ্ছে। ধন্যবাদ শশী ভাই। আমি আপনাকে বলি, বিষয়টা হলো গতবার এক বছর আগে, 1.5 বছর আগে ভারতে মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল, এমবিবিএস, এবং সেটা উচ্চতর আদালত সুপ্রিম কোর্টে গিয়েছিল।
তো যারা সেখানে প্রশ্ন ফাঁসের পরিস্থিতিতে যারা প্রিপারেশনে পরীক্ষা দিতে গিয়েছিল, তারা মেধার সেই মূল্যায়ন তারা পায় নাই। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাত্রদের নিয়ে কটাক্ষ করেছিলেন, ছাত্রদের অবমূল্যায়ন করেছিলেন এবং ছাত্রদেরকে ককরোচের সাথে তুলনা করেছেন, মানে তেলাপোকার সাথে। তখন এই অভিজিৎ জিতকে, সে আমেরিকাতে লেখাপড়া করে, অভিজিৎ জিতকে আমাদের পার্টির আপনার ইয়েতে আমাদের পার্টির তথ্য প্রযুক্তি বিষয়ক ছাত্রদের সম্পাদক ছিলেন এক সময়। আমেরিকাতে বসে এই ককরোচ জনতা পার্টির নামকরণ করে সে ডিজিটাল প্ল্যাটফর্মে কয়েক কোটি মানে সমাপ্তকে টেনে এসে 2 কোটির উপরে। তো সেই ক্ষেত্রে তারপরে এই ককরোচ জনতা পার্টি যে আন্দোলন শুরু করলো, আজকে 2 মাস ধরে সে আন্দোলন চলছে। তাদের প্রধান 3টা দাবি, প্রথমে আপনি শুনেছেন শরীফ আব্দুল্লাহ সাকি বলেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। নাম্বার 2 হলো এর মধ্যে কয়েকজন ছাত্র আত্মাহুতি দিয়েছেন এই মেডিকেল সময় পরীক্ষা দেওয়ার সময়, যারা এই মূল্যায়ন না পাওয়াতে আত্মাহুতি দিয়েছেন। যারা আত্মাহুতি দিয়েছেন তাদের জন্য আপনার কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। তো প্রধান দাবিগুলো সরকার উপেক্ষা করছেন, বিজেপি সরকার। শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না, ক্ষতিপূরণ দিবেন না। সুনাম ওয়াংচুংকে, তিনি ম্যাক্সেস পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ এবং শিক্ষা আন্দোলন নেতা, তাকেও সম্মানের সাথে তারা বিজেপি সরকার ছেড়ে দিবে না। প্রধান 3টা দাবি উপেক্ষিত। এই দাবি উপেক্ষিত হওয়াতেই ছাত্রদের শক্তির সাথে কংগ্রেসের রাজনৈতিক শক্তি এক হয়েছে এবং কংগ্রেসও এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলছে। ছাত্রদের দাবি আর কংগ্রেসের দাবি, এই 2 শক্তির আন্দোলন এখন মাঠে রাজপথের জায়গায় চলে এসছে, রাজপথের আন্দোলনে চলে গেছে। ছাত্রদের যে মূল দাবি সরকার যদি না মানে, ছাত্ররা যে শক্তি প্রদর্শন করছে, এই শক্তিকে বাংলাদেশের মতো, শ্রীলঙ্কার মতো, নেপালের মতো সরকার পতনের বড় ধরনের ধাক্কা দিতে পারে শুধু দূর ভারতে? আমি তো আমার বক্তব্যের শেষ অর্ধে বলে দিয়েছি, একটা পরিবর্তনের লক্ষণীয় দেখা যাচ্ছে। তারপরে আবার আপনি যখন বলছেন, আমি বলতে চাই সেটা হচ্ছে, রক্ষক যদি বক্ষক হয়, প্রশাসন এবং সরকার প্রধানরা যদি অবিচার, অনিয়ম এবং গণতান্ত্রিক স্বচ্ছ স্বাধীনতাকে হস্তক্ষেপ করে, তো সেখানে অবশ্যই এই তরুণ ছাত্র সমাজের আন্দোলনের সাথে ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থা, হ্যাঁ, যেভাবে মানে এগিয়ে আসতেছে, আমার মনে হচ্ছে এই আন্দোলনে যেই মানে লক্ষ্যবস্তু দেখা যাচ্ছে, সেখানে আগামী অবিলম্বে একটা পরিবর্তন আসতে পারে এবং আসা উচিত। যেহেতু একগুমি আমাদের দেশেও কিন্তু অনেক সময় আমরা দেখেছি, এখনো কিছু কিছু ক্ষেত্রে চলছে, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু চলতেছে। প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ইদানিং এটা উল্লেখযোগ্য হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তো সুতরাং সেখানে একটা ভালো পরিবর্তন আসা উচিত আমি মনে করি। আমাদের রাষ্ট্রীয় গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে। শ্রীলঙ্কায় কি হলো? শ্রীলঙ্কায় ছাত্ররা মানে প্রথমে কিছু ছাত্র আন্দোলন শুরু করলো, তারপর ছাত্রদের উপর যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করলো, তাদেরকে গ্রেপ্তার করলো, তখন ছাত্র সমাজ সেই ক্ষোভে বিক্ষোভে শ্রীলঙ্কায় হাজার হাজার ছাত্র নেমে আসলো, তারপর জনতা নেমে আসলো এবং শ্রীলঙ্কার সরকারও, সেই মাদুরি সরকার, সেখানে মানে সেখানে শ্রীলঙ্কার যে সরকার ছিলেন, সে সরকার পতন ঘটেছিল। এই যে ছাত্রদের উপরে তাদের অবহেলা করা, নির্যাতন করা, নিপীড়ন করা, এবং নেপালেও সেটা ঘটেছে, বাংলাদেশে দেখেছে 6 জন ছাত্রকে ধরে নিয়ে তাদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে জোরপূর্বক তাদের সিগনেচার দিয়ে আন্দোলন স্থগিত করার পায়তারা করা হয়েছে। যখন আপনি নির্যাতনের পথ বেছে নিচ্ছেন, সরকার অবমূল্যায়নের পথ বেছে নিচ্ছেন, তখন এই শক্তি তো বিশাল শক্তিতে রূপ নিয়ে সরকারের মসনদকে একেবারে ডাস্টবিনে ড্রপ করে দিচ্ছে, সাগরে নিক্ষেপ করতেছে ক্ষমতাকে। সেই যে বাংলাদেশে যেমন দেখছেন 6 জন ছাত্র 6 কোটি জনতার সমর্থন নিয়ে ফ্যাসিস্টকে হটিয়ে দিল, তারা এখন নির্বাচনে। শ্রীলঙ্কাতে হটাই দিল, তারা পালায় চলে গেল। নেপালতে হটাই দিল, পালায় চলে গেল। আর ভারতেও তো হাজার ছাত্র থেকে লক্ষ ছাত্রের শক্তি আমরা দেখতে পাচ্ছি। প্রধান বিরোধী দল কংগ্রেস সেখানে
237 জন সদস্য নিয়ে পার্লামেন্টে আছে, তারাও এখন ছাত্রদের দাবির সাথে এক হয়ে মোদী সরকারকে হটার আন্দোলন চলে গেছে, সরকার হটানোর আন্দোলন। এখন মোদী যদি হার্ড লাইনে চলে যায়, বিরোধী দল হার্ড লাইনে চলে যায়, এই দুইটা হার্ড লাইনের এই যে দ্বন্দ্ব সংঘাত, এটা কি ভারতের যে গণতান্ত্রিক স্থিতিশীলতা সেটা কি রক্ষা করতে পারবে? ধন্যবাদ চাষি ভাই। ঘুরে ফিরে আবার একই কথা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ তথা প্রতিবেশী আপনি যে রাষ্ট্র ভারত এবং নেপাল, শ্রীলঙ্কা এসে এক্সপ্লেন করে কথা বলেন। বাংলাদেশে ভারত যেমন প্রথমত ছাত্ররা নামলো, তারপর সংস্কৃতি কর্মীরা নামলো বাংলাদেশে, সংস্কৃতি কর্মীদের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরা নামলো। তো বাংলাদেশে যেমন হয়েছে ছাত্রদের সাথে সংস্কৃতি কর্মীরা নামছে, ভারতে শাবানা আজমি স্টেজে চলে আসছে, সোনাম ওয়াংচুংকে স্টেজে চলে আসছে, প্রকাশ নামে একজন জাতীয় পর্যায়ের অভিনেতা তিনি স্টেজে চলে আসছেন। ছাত্রদের সাথে সংস্কৃতির প্রধান এসে একাত্ম ঘোষণা করছে, রাজনৈতিক মঞ্চের থেকে একাত্ম ঘোষণা করছে। এই জায়গাতে আপনি কিছু বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন, টকশোর আলোচনা যেটা আপনারা করতে পারছেন। আমি আপনাদের আপনার সামনে আরো কিছু বলেন। ধন্যবাদ। আসলে ছাত্ররা তো যে বয়স, সেই বয়সে হচ্ছে কি, এবং সততা এবং আদর্শতা তাদের মধ্যে, এটা একটা বৈশিষ্ট্য আছে। যেহেতু এরা একটু চঞ্চল এবং এরা আবেগী, এরা সৎসাহসী, সুতরাং তারা কোনোদিন অন্যায়কে মেনে নিতে পারে না। তো সেটা আমাদের দেশও বিগত 2 বছর আগেও আমরা দেখেছি, স্বাধীনতা যুদ্ধ 71-এ সেটাও দেখেছি। পাশাপাশি অন্যান্য আপনার শ্রীলঙ্কার যে অবস্থা, রাষ্ট্রপ্রধানের পদ্ধতি হোক, নেপালের একই অবস্থা। তো ভারতে এটা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে, এটা নতুন নয়। তো সেখানেও কিন্তু তারা তাদের ছাত্রদের এবং এই তরুণ যুবদের যে দাবি, যে প্রেক্ষাপট, সেখানে যে গণতান্ত্রিক হস্তক্ষেপ সরকারি ভাবে, প্রশাসনিক ভাবে করা হচ্ছে, সেটা তো মেনে নেওয়ার মতো অবস্থা নেই। সুতরাং এই তরুণ যুব এবং ছাত্র সমাজকে তাদের এই নৈতিকতাকে সম্মান এবং মূল্যায়ন করা উচিত। সেই সুবাদে আমি মনে করি বিভিন্ন চিত্রনায়ক এবং বিভিন্ন ক্রীড়াবিদ এবং বিভিন্ন রাজনীতিবিদ এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন যারা এগিয়ে আসতেছে, আমি মনে করি যে একটা সুন্দর পরিস্থিতি এবং পরিবেশ এবং শিক্ষার একটা সুব্যবস্থা এবং গণতান্ত্রিক অধিকারের একটা সুব্যবস্থা এবং ওই প্রত্যেকটা রাষ্ট্রের জাতির প্রধান চালিকা শক্তি তরুণ এবং যুবদের যে যথাযথ মূল্যায়নের লক্ষ্যে এই ধরনের একটা সুন্দর একটা গণতান্ত্রিক এবং রাষ্ট্রীয় পরিবর্তন আসা উচিত। আমার মনে হচ্ছে সেটা খুব শিগগির এই ধরনের একটা বাংলাদেশে যেরকম একটা বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, আবার নতুন ভাবে আবার বিস্ফোরণ চলছে এখন, আবার কি হয় সামনে সেটাও একটা দেখার বিষয়। তো তদ্রুপ ভারতের একটা পরিবর্তন আসা উচিত এবং নেপালের এবং শ্রীলঙ্কার এইসব কার্যক্রম থেকে অভিজ্ঞতা ওনাদের সরকার প্রধানদেরকে চিন্তা করা উচিত যে বাংলাদেশের পরিস্থিতি, নেপালের পরিস্থিতি, শ্রীলঙ্কার পরিস্থিতি তথা আমি মনে করি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে এই ধরনের আন্দোলনের মধ্যে সাধারণত ছাত্র এবং সচেতন নাগরিক যারা, তারাই কিন্তু অগ্রগামী হয়। যদিও তাদের মধ্যে অনেক রক্তকরণ হয়, আত্মঘাতী হয় এবং বিভিন্ন রকমের যন্ত্রণায় এবং বিভিন্ন রকমের পঙ্গুত্ব বরণ করতে হয়, মৃত্যুবরণ করতে হয়। এরপরে কিন্তু প্রতিটা আন্দোলনের মধ্যেই ছাত্র সমাজ, তরুণ এবং যুব সমাজে সবসময় অপেক্ষার পরে টুডে টুমোরো তাদের বিজয়ে একটা মানে উল্লেখযোগ্য ফলপ্রসূ আসে। সুতরাং আমার মনে হয় অতি শীঘ্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেই ধরনের একটা পরিবর্তন আসা উচিত এবং আসবে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। পৃথিবীর প্রত্যেকটা আন্দোলনের বৈশিষ্ট্য হলো তারা অহিংসতার মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে, তখন সেই অহিংসতা আন্দোলনের মূল দাবি যখন সরকার উপেক্ষা করেন, অবমূল্যায়ন করেন, তখন সেই আন্দোলনটাকে আন্দোলনে এই যে অহিংস পথে আন্দোলন শুরু করেন। দেখুন আমাদের বাংলাদেশের ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন মিছিল সেটা করলো,
তাদের উপরে নির্যাতন নিপীড়ন এটা সেটা যখন চরম পর্যায়ে চলে আসলো, তখন সংস্কৃতি মানে জগতে মানুষটা নেমে আসলো, রাজনীতি জগতে মানুষ আসলো। ভারতে কিন্তু একটা তেমন। কালকে রাহুল গান্ধীর নাক দিয়ে কিন্তু রক্ত ঝরেছে, এবং রাহুল গান্ধী মুক্ত হয়ে কি বলেছেন, ভারতে জন্ম নেওয়া একজন নাগরিককে যদি অসম্মান করা হয়, তাকে নির্যাতন করা হয়, তাহলে সমস্ত ভারতবাসীকে অসম্মান করা, সমস্ত ভারতবাসীকে নির্যাতন করা। রাহুল গান্ধী কিন্তু এখন সেই ছোট্ট রাহুল নয়, তিনি ভারতের পার্লামেন্টে প্রধান বিরোধী দলের নেতা, এবং 237 জন সদস্যের নেতৃত্ব তিনি দিচ্ছেন, এবং এখন পরিণত। রাহুল গান্ধীর এই আওয়াজ ভারত যে আজকে শত শত ছাত্রের রক্তাক্ত করা হচ্ছে, রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরানো হচ্ছে, তাদেরকে কোলাকুলি তাদের সেই রাজপথের আন্দোলনে তাদেরকে পিক আপ ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রাজনৈতিক নেতাদেরকে অসম্মান করা হচ্ছে, ছাত্রদেরকে অসম্মান করা হচ্ছে, ছাত্রদের নাক দিয়ে শরীর দিয়ে রক্ত ঝরানো হচ্ছে, এই আত্মসম্মানে অসম্মান করা, শরীর দিয়ে রক্ত ঝরানো, ভারতের জনগণকে এর সর্বপর্যায়ের জনগণ, স্তরের জনগণ এই যে তাদের প্রতিক্রিয়া শুরু করছে, এই প্রতিক্রিয়া কি বড় ধরনের আন্দোলনের প্লাবনের দিকে যেতে পারে? সরকার পতনের আন্দোলন এই লক্ষ লক্ষ ধন্যবাদ। জনগণকে কোটি জনতায় পরিণত হতে পারে। এবং রাহুল গান্ধীর যে স্টেটমেন্ট যে ভারতের একজন নাগরিককে অসম্মান করা, সকল নাগরিককে অসম্মান করা, ভারতের একজন নাগরিকের রক্ত ঝরানো, সকল নাগরিকের রক্ত ঝরানো, এই যে রাজনৈতিক নেতার যে দূরদর্শী বক্তব্য, ভারতবাসী এটা কিভাবে নেবে? এবং নরেন্দ্র মোদী এই মানে নির্বাচনের নামে, নির্বাচিত সরকারের নামে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারকে ভারতবাসী কি জবাব দিতে পারে আগামী দিনে? এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর মসনদ কি নড়তে পারবে? এবার বলেন। ধন্যবাদ। ভারতবর্ষের আদি ইতিহাস জি। আমরা তেমন বেশি জানি না, তারপরও কিছু কিছু আংশিক যেতটুকু জানি এই অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই হুম। যে এই দেশে উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে, নৈতিকতার উন্নয়নের লক্ষ্যে নেহেরু গান্ধীর মতো একজন ব্যক্তিত্ব এই রাষ্ট্র পরিচালনা করেছিল। ওনাকে ধ্বংস করে পরবর্তীতে একটা ক্ষমতায় আসলো, এর পরবর্তীতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সকলের একই পরিণতি। এই জিনিসটা তাদের দেশের জন্য নতুন নয়। সুতরাং বর্তমান যে কথা আপনি বলছেন, ওনাদের মতো এটা চলছে, এবং আরো 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 বিপদ সংকেত হয়তো আসতে পারে। তো সেখানে কিন্তু আমি স্পষ্ট বুঝতে বলতে চাই, সেটা হচ্ছে কি, যতই মারামারি, দরাদরি, কাটাকাটি ইত্যাদি হোক না কেন, রাষ্ট্রের অন্যান্য সমর্থক ছাত্রদের ন্যায় দাবি এবং গণতান্ত্রিক অধিকারের দাবি এবং ন্যায্য সত মানে আত্মপ্রত্যয়ের দাবি, এগুলার পক্ষে যারা এখানে এই সাপোর্টিং করতেছেন, সহায়তা করতেছেন, এদের মধ্যে উল্লেখযোগ্য যারা ভারতের এই ধনাঢ্য এবং প্রভাবশালী এবং সম্মানজনক নেতৃস্থানীয় আছে, তাদেরকে তারা চিহ্নিত করে আঘাতপ্রাপ্ত করতেছেন এবং বিভিন্ন জন্য করতেছেন। তো সেই ক্ষেত্রগুলোও কিন্তু এখানে একটা উদ্বেগের সৃষ্টি হবে। পাশাপাশি ছাত্র আন্দোলন কোনোদিনও থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সুরাহা এখানে না আসে। যেহেতু অতীত এইসব রক্তচরণ এবং এইসব আত্মঘাতী বিভিন্ন কিছু অতীত হয়েছে, এটা নতুন কিছু ভারতের জন্য নয়। পাশাপাশি আমাদের দেশেও এগুলো হচ্ছে। তো যাই হোক, ভারত, বাংলাদেশ এবং কিছু কিছু বিশ্বের মধ্যে কিছু কিছু রাষ্ট্র আছে, এগুলা সংস্কৃতির দিক দিয়ে অনেক অগ্রগামী। এখানে অনেক প্রতিভা আছে এবং শিল্পী আছে, এখানে কবি আছেন, এখানে বিভিন্ন চিত্রশিল্পী আছেন, বিভিন্ন রকমের প্রতিভা। পাশাপাশি এখানে বিভিন্ন যান্ত্রিক বিজ্ঞানীও আছেন, অন্যান্য মেধাবী ব্যক্তিত্ব আছেন। তো সুতরাং এখানের মধ্যে চৌকস যেসব বুদ্ধিজীবী এবং বিজ্ঞানী এবং যেসব ভালো শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, এদের উপরে তারা কিন্তু কুনজর দিয়ে এদেরকেও আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। তথা বাংলাদেশ, এইটা বাংলাদেশও হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে, ভারতও হচ্ছে। এখন কথা হচ্ছে যে পক্ষপাতিত্ব করা নয়, ন্যায়ের পক্ষ বললে সেটা কিন্তু সরকার পক্ষ
ক্ষমতাশীল দল সবসময় এটাকে পক্ষপাতিত্ব মনে করে এখানে আঘাত সৃষ্টি করে। এটা গণতান্ত্রিক নিয়ম নয়, এটা একটি দেশের উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যবস্তু নয়। তো যতই চেষ্টা করুক, প্রতিটা সরকারই কিন্তু পতনের শিকার হয়েছে এই ধরনের অবিচার, অগণতান্ত্রিক এবং অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজেদের ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য তাদের যে অপচেষ্টা এবং এইসব যে বিজ্ঞজন মেধাবী ব্যক্তিদেরকে এবং জাতীয় সম্পদগুলোকে এবং জাতির সম্পদ এই শিশু কিশোর এবং ছাত্র সমাজকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। দেশের সংস্কৃতি, দেশের ক্রীড়া সম্পদ, দেশের বিজ্ঞান সম্পদ ইত্যাদিকে তারা যেভাবে হিংসাত্মক নিজেদের ক্ষমতার লোভে এবং গণতান্ত্রিক মৃত্যু দিচ্ছেন, সেটা কিন্তু একটা রেজাল্ট। একদম যেমন যেমন কর্ম তেমন ফল আসবেই, এবং টিট ফর ট্যাট একটা কথা আছে, পাশাপাশি যাহা তাহাই সৃষ্টি হবে। অতএব আমার মনে হয় বর্তমান যে মোদী সরকার, ওনারও সেই অবস্থান পরিত্রাণ একটা সৃষ্টি হবে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার পূর্বে আলোচনা, মোদী সরকার তো পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা বৈশিষ্ট্য ছিল, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পাওয়ারে ছিল, তৃণমূলকে হটানোর জন্য সেখানে মোদী সরকার রাজনীতিতে বিভাজন করেছে এবং কোর্টকে ব্যবহার করেছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে আপনার এসআরআই এর নামে প্রায় 90 থেকে 92 লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ভোটের মাঠে 60 লাখ ভোটারদেরকে তার ভোট দিতে বঞ্চিত করছে, এবং 60 লাখের মধ্যে 60% মুসলমান, 40% হিন্দু। এই যে নগ্ন রাজনীতি, প্রশাসনকে ব্যবহার করা, নির্বাচন কমিশনকে ব্যবহার করা, আপনার কোর্টকে পর্যন্ত ব্যবহার করতেছে মোদী সরকার। এ থেকে ভারতের যে যতটুকু মানে আপনার গণতান্ত্রিক ঐতিহ্য ছিল, সুনাম ছিল, সম্মান ছিল, এবং ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন বেঞ্চে রাজনীতি করা যে সকলের রাজনৈতিক অধিকার ছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, ভোটাধিকার, এই জায়গাতে মোদী সরকার একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র করবার জন্য, ভারত হবে হিন্দুদের সরকার, এখানে অন্যদের কোনো স্থান থাকবে না, নাগরিক অধিকার থাকবে না, ভোটাধিকার থাকবে না, তারা ওইখানে মাইনরিটি হিসাবে, তারা রিফিউজি হিসাবে সেখানে কলোনিয়াল স্টেটের মধ্যে বাস করবে। বিশেষ করে মুসলমানদের সবচেয়ে বেশি সমস্যা করছে এই মোদী সরকার। গেরুয়া আরএসএস ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট দিয়ে সমস্ত ভারতবর্ষে মুসলমানদের আপনার বসবাসের জায়গা হস্তক্ষেপ করতেছে, তাদের মসজিদ ভেঙে দিচ্ছে, পশ্চিমবঙ্গে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হাত দিচ্ছে। মোটা দাগে মুসলমানদের নাগরিক অধিকার বলতে যেটা তুচ্ছ করতে, অপমানিত করতে, তাদের বসবাসের জায়গা, নাগরিক অধিকার বড় হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। এই জায়গাতে ভারতবর্ষে 143 কোটি মানুষের মধ্যে 35 কোটি মুসলমানকে উপেক্ষা করা এবং অপার জনগোষ্ঠীকে উপেক্ষা করে ভারতকে ধরে রাখা মোদী সরকারের পক্ষে কি সম্ভব হবে? এবং ভারতের 35 কোটি মুসলমানদের ভারতে নাগরিক হিসাবে তাদের অবস্থান না দিয়ে, মূল্য না দিয়ে, মর্যাদা না দিয়ে, তাদেরকে কোণঠাসা করে এই মোদী সরকার কি ভারতকে ধরে রাখতে পারবে? কারণ দিল্লিতে কিন্তু লক্ষ লক্ষ মুসলমানরা এই জেনজি আন্দোলনে লক্ষ লক্ষ অলরেডি সামিল হয়ে গেছে, লক্ষাধিক। বলেন এরপর পরিপ্রেক্ষিতে রাজনীতি পশ্চিমবঙ্গে যা দেখতেছেন, মোদী যা করতেছে, বিজেপি যা করতেছে, তৃণমূলের উপর নির্যাতন তাদের চালাচ্ছে, এতে মোদী সরকার, বিজেপি সরকারের পরিস্থিতি সব জায়গায় যদি এভাবে নগ্নভাবে হাত দেয়, নাগরিক অধিকার হরণ করে, রাজনৈতিক অধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে, তাহলে নিতে চাচ্ছে। কথা বলেন কিছু স্পষ্ট কথা বলেন। ধন্যবাদ। আসলে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে সকলের অবগতের আর বাকি নেই। সেটা হচ্ছে যে ভারতের মধ্যে এমন একটি উপহার রাব্বুল আলামিন দিয়েছেন মুসলিম জাহানের জন্য, যিনি লক্ষ লক্ষ হিন্দুদেরকে মুসলমান করার একটি মানে উল্লেখযোগ্য মাইল ফলক সৃষ্টি করে গিয়েছেন। সেই অলিকুলের একজন বিখ্যাত অলি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আমাদের গাউসে পাক এবং আমাদের আলীর, মাওলা আলীর যে বংশধর,
এই হাজা গরিবে নওয়াজ ওখানে যেই উদাহরণ সৃষ্টি রেখেছেন, অতএব যতই সংগ্রাম, যতই অন্যায়, যতই কিছু সে পিত্তরাজ থেকে শুরু করে আসছিল, সেখানে মুসলিম জাহানের জয় অবধারিত এবং তুমুলিত হবেই। এখন বিগত কয়েক বছর থেকে ভারত সরকারের এই যে মানে মানে চলমান যে মানে অপমান, অত্যাচার, নির্যাতন মুসলমানদের উপর, মসজিদের উপর, মাদ্রাসার উপর এবং নামাজের মুসল্লিদের উপর করা হয়েছে, সেটাকে মোদী সরকার আসার পর থেকে সাথে সাথে আরো বেশি দ্রুত গতিতে এটাকে আরো বেশি জোরদার করে অনেক মসজিদ, শত শত মসজিদ ভেঙে এখানে মন্দির সৃষ্টি করেছে এবং বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনেক মানুষকে মারা হয়েছে, অনেককে নির্যাতন, নারী এবং পুরুষ মুসল্লিদেরকে অকথ্যভাবে বেইজ্জতি এবং নির্যাতন করেছেন। তো যাই হোক, সেটার যে একটা লক্ষণীয় চিহ্ন এই ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে অধিবাসী, তাদের মধ্যে সেই ধরনের